কেন? লোকাল ভার্সিটিতে পড়াশোনা করতে এসেছিস? এখানে যখন তুই পড়াশোনা করতে এসেছিস, তাহলে এখানে যা হয় সব তোকে মুখ বুজে সহ্য করতে হবে। আর তা না হলে তুই এখান থেকে পড়াশোনা ছেড়ে দিয়ে চলে যা, কারণ তুই ভার্সিটির পরিবেশে অভ্যস্ত নস। আমি কিসে অভ্যস্ত আর কিসে অভ্যস্ত নই সেগুলো তোদের তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। তোরা ক্যাম্পাসে এসে কেন এগুলো করবি? এই বলে নীল ছেলেগুলোকে আবারও মারতে উদ্যত হলো, কিন্তু তখন প্রিন্সিপাল স্যার নীলকে থামিয়ে দিল আর নীল সেখান থেকে চলে গেল। আর তারপরই হয়তো এই ছেলেগুলো থানায় গিয়ে কমপ্লেন করেছে। যাই হোক, এদিকে নেহা নীলকে নিয়ে থানায় পৌঁছালো। আর তখনই হঠাৎ নেহার ফোনে একটা কল আসলো। নেহা, তুমি নীলকে কেন থানায় নিয়ে এসেছো? ওকে এক্ষুনি ছেড়ে দাও। কিন্তু স্যার, ওর নামে থানায় মামলা করা হয়েছে। ও গতকাল ভার্সিটির ক্যাম্পাসে মারধর করেছে, আর ওই ছেলেগুলো আমার কাছে কমপ্লেন করেছে। তাই আমি যদি এর বিরুদ্ধে অ্যাকশন না নেই, তাহলে ওরা তো মনে করবে আমি পয়সার জন্য বিক্রি হয়ে গেছি। তোমাকে আমি এত কিছু চিন্তা করতে বলিনি। তোমাকে আমি যেটা করতে বলেছি তুমি সেটাই করো। তুমি এখনই নীলকে ছেড়ে দাও আর ওকে ওর বাসা পর্যন্ত দিয়ে আসো। কিন্তু স্যার, এইভাবে আমরা ওকে ছেড়ে দিতে পারি না। ও ভার্সিটিতে মাস্তানি করবে, আর এগুলো কি মেনে নেওয়া যায়? আমি তোমার কাছ থেকে কোনো উপদেশ শুনতে চাইছি না। তোমাকে যেটা করতে বলেছি তুমি সেটাই করো। তুমি এখনই ওকে ওর বাসার সামনে ছেড়ে দিয়ে আসো, ঠিক যেখান থেকে নিয়ে এসেছিলে। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি ওকে দিয়ে আসছি। এই ছেলে, চলো আমার সঙ্গে, তোমাকে তোমার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। কিন্তু ম্যাডাম, আমি তো শ্বশুর বাড়িতে যাব, বাসায় যাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। এত সুন্দর বউ রেখে একা একা বাসায় গিয়ে কি করব? এই কি তোর বদমাইশের বাচ্চা, তোর শ্বশুর বাড়ি কোথায় সেটা কি আমি চিনি নাকি? আর তোকে কেন আমি তোর শ্বশুর বাড়ি দিয়ে আসতে যাব? তোকে যেখান থেকে নিয়ে এসেছি সেখানেই ছেড়ে আসব। আরে বউ, নিজের হবু জামাইকে কেউ এভাবে বলে নাকি? প্লিজ নিয়ে চলো না আমাকে, একটু শ্বশুর বাড়ি, একটু শাশুড়ি মার সঙ্গে দেখা করে আসি। তোর শ্বশুর বাড়ি কোথায় বল, আমি তোকে ছেড়ে দিয়ে আসছি। ও মা, বউ দেখি আমার নিজের বাড়ি চিনে না। আমি তো তোমাদের বাড়িতে যাওয়ার কথা বলছি। প্লিজ নিয়ে চলো না তোমাদের বাড়িতে একবার, আমার শাশুড়ি মায়ের সঙ্গে একবার দেখা করে আসি। তোর সঙ্গে আবার আমার কোন বোনকে বিয়ে দিলাম যে তুই আমার মায়ের মেয়ের জামাই হয়ে গেলি? তাছাড়া আমি ছাড়া তো আমার মায়ের কোনো মেয়ে সন্তান নেই। তাহলে উফ ডার্লিং, তুমিও না কিছুই বুঝো না। আমার বউ তো তুমি। আমি তো তোমাকে দেখেই প্রেমে পড়ে গেছি। তাহলে অন্য কেউ কেন আমার বউ হতে যাবে? প্লিজ বউ নিয়ে চলো না একটু তোমার বাড়ি। তোকে যে আমার কি করতে মন চাইছে সেটাই বুঝতে পারছি না। পারলে তোকে এক্ষুনি আমি খুন করে ফেলতাম, কিন্তু সেটার তো আদেশ নেই। বিয়েটা করে নাও, তারপর যা করার করো, তখন আর তোমাকে আমি কিছুই বলবো না। এই বলে নীল থানা থেকে বের হয়ে বাইরে আসলো। আর তখন তার পিছনে পিছনে নেহা ও আসলো আর জিপে বসে নীলকে বলল। কি হলো, এখন ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আমার সঙ্গে গাড়িতে উঠে বসে আমি তোকে যেখান থেকে নিয়ে এসেছি ওখানেই ছেড়ে আসবো। নীল তখন আর কোনো কথা না বলে চুপচাপ নেহার সঙ্গে গাড়িতে উঠে বসলো। আর নেহা নীলকে তার বাড়ির সামনে ছেড়ে দিল। নীলের বাড়ির সামনে এসে নীলকে নেহা বলে। কি ব্যাপার, তুই এখনো গাড়িতে বসে আছিস কেন? তোর বাড়ির সামনে চলে এসেছি, তুই গাড়ি থেকে নামছিস না কেন? তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আমি না তোমাকে বললাম আমি আমার শ্বশুর বাড়িতে যাব? সেখানে কেন নিয়ে গেলে না? আমি এখন নামবো না গাড়ি থেকে। নেহা নীলকে অনেক করে বলেছিল গাড়ি থেকে নেমে যাওয়ার জন্য, কিন্তু নীল কোনোভাবে গাড়ি থেকে নামছিল না। তাই নেহা নীলকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দিতে চাইছিল, কিন্তু নীল অতটাও বোকা নয়। তাই সে সঙ্গে সঙ্গে নেহার হাতটা ধরে ফেল। নেহা তখন ধাক্কার তাল সামলাতে না পেরে নীলের উপর পড়ে গেল। এমন অবস্থা থেকে নেহা অনেকটা ক্ষেপে গেল আর নীলকে বলল। এটা কি হলো, তুই আমাকে টান দিয়ে নিচে ফেলে দিলি কেন? একটু তোমার শরীর থেকে উষ্ণতা নিতে, তোমার শরীর কতটা উষ্ণ সেটা একটু চেক করে নিতে। আল্লাহ, তুমি আমাকে উদ্ধার করো। আমি কোন পাগলের পাল্লায় পড়েছি সেটাই তো বুঝতে পারছি না। এটা কেমন তার ছেঁড়া মানুষ, আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। আমার পাল্লায় পড়েছো জানেমান, তুমি তো এত সহজে ছাড়া পাচ্ছ না। এখন কি যাবে নাকি তোমার শ্বশুর বাড়ি?
এই বেয়াদব চুপ কর। আমার শ্বশুর বাড়ি কোথা থেকে আসলো? আমি তো এখনো বিয়েই করিনি, আর বিয়ে করব কিনা সে ব্যাপারেও এখনো নিশ্চিত নয়। আমার মতো হ্যান্ডসাম একটা ছেলে থাকতে তুমি কেন বিয়ে ছাড়া থাকবে? তুমি অবশ্যই বিয়ে করবে এবং আমাকেই বিয়ে করবে, চিন্তা করো না। আমি কিছুদিনের মধ্যেই তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলবো এবং তোমাকে যত দ্রুত সম্ভব আমাদের বাড়িতে নিয়ে আসবো। তাহলে তোর মাথায় সমস্যা আছে, তোর সঙ্গে কথা বলাই অনর্থক। তুই থাক এখানে। এই কথা বলে নীল নেহার বুকের উপর থেকে উঠে পড়ে এবং সেখান থেকে চলে যেতে চায়। কিন্তু তখনই নীল পিছন থেকে নেহার হাতটা ধরে ফেলে আর টান দিয়ে নিজের সঙ্গে মিশিয়ে নেয়। আর তারপর আলতো করে নেহার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে, একটু ভালোবাসা না দিয়ে চলে যাচ্ছ? এতটাই পাষাণ তুমি? এরকম হলে হয় নাকি? তোর ভালোবাসা চাই, তাই না? এই নে তোর ভালোবাসা। এই বলে নেহা নীলের গালে ঠাস ঠাস করে ব্যাস কয়েকটা চর বসিয়ে দিল। আর তারপর বলতে লাগলো, এবার তো পেয়েছিস তুই তোর ভালোবাসা, তাই না? এখন তোর মুখটা বন্ধ রাখ আর আমাকে এখান থেকে যেতে দে। এখানে বসে থাকলে তো আমার চলবে না, আমার তো আরো অনেক কাজ পড়ে আছে। নীল তখন কোনো কথা বলতে পারছিল না, কারণ নেহা তাকে এত জোরে চড় মেরেছে যে তার গালে 5টা আঙুলের ছাপ বসে গেছে। তার গাল অনেক ব্যথা করছিল, তাই সে আর কোনো কথা বলল না। এদিকে নেহা তো নাই, চলে গেল। নীল তখন কোনো রকমে নিজের চোখের জল মুছে বাড়ির ভিতর প্রবেশ করবে, তখনই হঠাৎ তার আম্মুর সামনে পড়ে গেল। তার আম্মু তাকে দেখে বলতে লাগলো, কি রে বাবা, কি হয়েছে তোর? তোর গালে এটা কিসের দাগ? দেখে তো মনে হচ্ছে একদম এক্ষুনি রক্ত ছিটে পড়বে। কই আম্মু, কিছুই হয়নি। বন্ধুদের সঙ্গে একটু খেলতে গিয়েছিলাম আর তখনই একটু ব্যথা পেয়েছি। আমাকে কি তুই বোকা পেয়েছিস নাকি? যা বুঝাবি আমি তাই বুঝে যাব? একদমই নয়। আমি বুঝতে পেরেছি এটা কারো হাতের দাগ, সেটা দেখেই বোঝা যাচ্ছে। 5টা আঙ্গুল একদম স্পষ্ট।